সাল 1963 8 আগস্ট গভীর রাতের অন্ধকারে গ্লাসগো থেকে লন্ডন যাওয়ার জন্য রয়্যাল মেইল ট্রেনটি যাত্রা শুরু করে। ট্রেনের একটি বগিতে 67টি ব্যাগ ভর্তি ডলার ছিল, যেখানে 67 মিলিয়ন ডলার ছিল, যা 800 কোটি টাকার সমপরিমাণ। ট্রেন চালক ছিলেন জ্যাক মিলস, যিনি 30 বছর ধরে ট্রেন চালানোর অভিজ্ঞতা ছিল। জ্যাক মিলস রাতের অন্ধকারে দ্রুত গতিতে ট্রেন চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ রেল ক্রসিং এ তিনি লাল আলোর একটি সিগন্যাল দেখতে পেলেন। রেলওয়েতে লাল সিগন্যাল মানে থামুন। এর অর্থ ট্রেনটিকে নির্দিষ্ট বিন্দুর আগে সম্পূর্ণভাবে থেমে যেতে হবে, কারণ সামনের লাইন ব্যস্ত, অথবা অন্য ট্রেন চলছে, অথবা কোনো বিপদ রয়েছে। যা নিশ্চিত করতে চালককে অবশ্যই লাল বাতি দেখলে নির্দিষ্ট স্থানে ট্রেন থামানো বাধ্যতামূলক। ড্রাইভার জ্যাক মিলস সাথে সাথে ব্রেক কষে ট্রেনটি নিরাপদ জায়গায় নিয়ে যায় এবং ট্রেনটি থামায়। ট্রেন থামার পর তিনি দেখতে পেলেন জায়গাটি সম্পূর্ণভাবে নীরব, কোনো সাড়া শব্দ নেই। কিন্তু এই নীরবতার আড়ালে লুকিয়ে ছিল ট্রেন ডাকাতির ভয়ঙ্কর মাস্টার প্ল্যান। নজিরবিহীন এই ট্রেন ডাকাতির ঘটনাটি সিনেমার গল্পকেও হার মানিয়ে যায়। এই ট্রেন ডাকাতির ঘটনায় যুক্তরাজ্য সরকারের লক্ষ লক্ষ পাউন্ড ডাকাতি হয়ে যায় কোনো রকম সংঘর্ষ ছাড়াই। ট্রেন ডাকাতির এই পরিকল্পনা শুরু হয়েছিল ঘটনার ঠিক 1 মাস আগেই। ঘটনাটির সঙ্গে জড়িত ছিল লন্ডনের শীর্ষ কয়েকজন অপরাধী। মাস্টারমাইন্ডের প্রধান অপরাধী ছিলেন রুথ রেন। ট্রেন ডাকাতির পূর্বে শুরু হয় প্রস্তুতি। ব্রিটেনের জাতীয় ডাক পরিষেবার গোপন তথ্য কৌশলে হাতিয়ে নিতে থাকেন মাস্টারমাইন্ড ব্রুস রেন। তিনি গোপন সূত্রে জানতে পারেন গ্লাসগো থেকে লন্ডন যাওয়ার ট্রেনের একটি বিশেষ বগি রয়েছে, যার নাম রয়্যাল মেইল। সাধারণত এই ধরনের বগিতে হাই ভ্যালু প্যাকেজ পরিবহন করা হয়, যেটি HVP নামেও পরিচিত। ট্রেনের এই বগি একদিনের জন্য ভাড়া নিতে হলে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। ব্রুস রেন্স এবং তার দলের কারোই ডাকাতির পূর্বের কোনো অভিজ্ঞতা ছিল না। ব্রুস রেন্সের নেতৃত্বে ডাকাতি দলের সদস্য ছিল 15 জন। তারা সিদ্ধান্ত নিল কোন রকম বন্দুক বা বুলেট ব্যবহার না করেই ট্রেন ডাকাতি করতে হবে। কিন্তু এটি কোনো সাধারণ বিষয় নয় যে ট্রেন থামবে আর সবাই ট্রেন লুট করে চলে যাবে। তাই এর জন্য চলতে থাকে কয়েক মাস ধরে পরিকল্পনা। সাল 1963 7 আগস্ট ট্রেনটি সন্ধ্যা 6:50 গ্লাসগো সেন্ট্রাল স্টেশন থেকে লন্ডন যাওয়ার জন্য যাত্রা শুরু করে। ট্রেনটিতে মোট 12টি বগি ছিল এবং যাত্রার সময় ট্রেনটিতে 72 জন ডাক বিভাগের কর্মী ছিল। এই ট্রেনটি শুধুমাত্র পার্সেল এবং ডাক বিভাগের জরুরি কাজে নিয়োজিত ছিল। তাই শহরের বিভিন্ন স্টেশনে পার্সেল ফেলে দেওয়া এবং গ্রহণ করা হতো। পোস্ট অফিসের স্টাফ বিশেষ পদ্ধতিতে উঁচু খাম্বার সাহায্যে বস্তা বেঁধে ঝুলিয়ে রাখত। যখন ট্রেন প্ল্যাটফর্মের ভেতর দিয়ে যেত, তখন ট্রেনের ভেতরে থাকা কর্মীরা একটা জালির সাহায্যে বস্তাগুলো রিসিভ করে নিত। এভাবে ট্রেনটি প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে পার্সেল পৌঁছে দিত। বিভিন্ন স্টেশনে ট্রেন না থামিয়ে পার্সেল পাঠানো হতো। ট্রেনের যে বগি ডাকাতি হওয়ার কথা ছিল সেটি ছিল 9 ভ্যালি স্টেশনে। এই বগিকে বলা হয় হাই ভ্যালু প্যাকেজ বা HVP। সে সময় নগদ অর্থ এক শহর থেকে অন্য শহরে মানি অর্ডারে পাঠানো হতো। পোস্ট অফিস ইনভেস্টিগেশন ব্রাঞ্চ থেকে জানা যায় ট্রেনের বিশেষ বগি রয়্যাল মেইল এটির নিরাপত্তার জন্য একটি সিকিউরিটি অ্যালার্ম সিস্টেম ইনস্টল করা হতো। কিন্তু কাকতালীয়ভাবে ডাকাতির দিন ট্রেনের সেই বগিতে সিকিউরিটি অ্যালার্ম সিস্টেম ইনস্টল করা হয়নি এবং এই গোপন তথ্য ডাকাতের দলের কাছে পৌঁছে যায়। তথ্যটি আউট হয় রয়্যাল মেইলের অভ্যন্তরীণ একজন ব্যক্তির কাছ থেকে। ট্রেনটি যখন ন্যান ভ্যালি রেলওয়ে স্টেশনে পৌঁছায়, তখন রেল কর্মীরা হাই ভ্যালু প্যাকেজের বগিকে ইঞ্জিনের পরে অর্থাৎ দ্বিতীয় স্থানে সংযুক্ত করেন। ডাকাত দলের কাছে এই তথ্যটিও পৌঁছে যায়। এই তথ্যটি ডাকাত দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। ট্রেনের সেই HVP বগিতে প্রায় 3 লক্ষ পাউন্ড ছিল। কাকতালীয়ভাবে ট্রেনের বগির নিরাপত্তার অ্যালার্ম এবং বগিটিও সম্পূর্ণ ত্রুটিপূর্ণ ছিল। কিন্তু ডাকাতদের জন্য এটি কোনো কাকতালীয় ঘটনা ছিল না। তারা এই দিনটির জন্য মাসের পর মাস অপেক্ষা করেছিল। 9 ভ্যালি স্টেশন থেকে ট্রেনটি যখন যাত্রা শুরু করে, তখন গভীর রাত ছিল। 58 বছর বয়সী ড্রাইভার জ্যাক মিলস দ্রুত গতিতে ট্রেন চালিয়ে গন্তব্যের দিকে ছুটে চলছিল। ডাকাত দল রেল লাইনের পাশে ওত পেতে শুয়েছিল। সাল 1963 ভোর 3টার দিকে ডাকাত দলের একটি গ্রুপ সিয়ার্স ক্রসিং এর সিগন্যালের সাথে কারসাজি শুরু করে। ক্রসিং সিগন্যালের সবুজ বাতি পরিবর্তন করে লাল বাতি জ্বালিয়ে দেয়। এরপর সবাই লুকিয়ে থেকে ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকে। ট্রেন ড্রাইভার যখন ক্রসিং এর কাছে পৌঁছায়, তখন লাল আলোর সিগন্যাল বাতিটি দেখে অবাক হয় এবং সন্দেহ করে সামনের রেল লাইনের কোনো ত্রুটি হয়েছে। ট্রেন এখনই থামাতে হবে। জ্যাক মিলস ব্রেক কষে ট্রেনটি সিগন্যালে থামায়। রাতের অন্ধকারে চারদিকে তখন নীরব ছিল। সহকারী চালক, যাকে সেকেন্ড ম্যানও বলা হয়, সে ট্রেন থেকে নেমে সিগন্যাল লাইটের দিকে এগিয়ে যায়। সিগন্যাল লাইটের পাশে থাকা টেলিফোনে সাহায্যের জন্য যোগাযোগ স্থাপন করার সিদ্ধান্ত নেয়। যখন সে সিগন্যালের টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করে, তখন বুঝতে পারে টেলিফোনের লাইন কেটে ফেলা হয়েছে।
সহকারী চালক তখন ট্রেনের দিকে ফিরে যেতে থাকে। ঠিক তখন ডাকাত দল জোপের আড়াল থেকে বেরিয়ে এসে তাকে ঘিরে ফেলে। কয়েকজন ডাকাত ট্রেনের ভেতরে ঢুকে পড়ে। জ্যাক মিলস ঘটনাটি বুঝতে পেরে ডাকাতের দলের সাথে লড়াই শুরু করে দেয়। এক পর্যায়ে ডাকাত সদস্য জ্যাক মিলসের মাথায় লোহার রড দিয়ে আঘাত করলে জ্যাক হারিয়ে মেঝেতে পড়ে যায়। ডাকাত দল ট্রেনটিকে ঘটনার স্থান থেকে সরিয়ে প্রায় 1 কিলোমিটার দূরে ব্রাইডেকো ব্রিজের কাছে নিয়ে যায়। ডাকাতদের সাথে একজন অবসরপ্রাপ্ত রেল চালকও ছিল। সম্পূর্ণ ঘটনাটি পরিকল্পনা মাফিক ছিল। ব্রাইডকো ব্রিজের কাছে পৌঁছালে ডাকাত দল ট্রেনের HVP বগিকে আক্রমণ করে। বগির দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। বগির ভেতরে যে কর্মীরা ছিল তাদের ডাকাত দল মেরে মুখ দড়ি দিয়ে বেঁধে ফেলে। এরপর HVP বগিতে থাকা মোট 128টি ব্যাগ, যেগুলোতে নগদ টাকায় ভর্তি ছিল, ব্যাগগুলোতে 1 পাউন্ড, 5 পাউন্ড এবং 10 পাউন্ডের নোট দিয়ে ভরা ছিল। ট্রেনটি সেতুর উপরে ছিল। সেতুর নিচের রাস্তায় একটি ট্রাক ছিল, যেটি ডাকাত দল ডাকাতির পূর্বেই পরিকল্পনা অনুযায়ী এনে রেখেছিল। তাদের পরিকল্পনা অনুযায়ী তাদের হাতে মাত্র 15 মিনিট সময় আছে এবং এই সময়ের মধ্যেই টাকার ব্যাগ নিয়ে স্থান ত্যাগ করতে হবে। তাই তারা একে একে সিরিয়ালে দাঁড়ায় এবং 128টি বস্তার মধ্যে 120টি বস্তা ট্রাকে লোড করে ফেলে। বাকি 8টি বস্তা সময়ের অভাবে স্থানে ফেলে ডাকাত দল স্থান ত্যাগ করতে থাকে। ডাকাত দল সম্পূর্ণ ঘটনাটিকে বিভ্রান্ত করার জন্য একই মডেল এবং একই নম্বর প্লেট যুক্ত 2টি জিপ গাড়ি ঘটনাস্থলে রেখে দেয়। ঘটনার পর ডাকাত দল ঘটনার স্থান থেকে পালিয়ে যেতে থাকে। 45 মিনিট গাড়ি চালিয়ে তারা সকাল 4টা 30 মিনিটে ঘটনার স্থান থেকে প্রায় 43 কিলোমিটার দূরে ফার ওকলি নামক একটি গ্রামে পৌঁছায়। এই সময়ের মধ্যে ডাকাতির ঘটনাটি পুলিশের কাছে পৌঁছে যায়। গোটা পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে ঘটনাটিকে ঘিরে এবং ডাকাতি হওয়া রাষ্ট্রের অর্থ ফেরত নিয়ে আসতে তৎপরতা চলতে থাকে। ডাকাতি দল তাদের লক্ষ্য বাস্তবায়ন করে এবার পার্টি করছিল। ডাকাতি করা সেই নগদ টাকা দিয়ে জুয়া খেলতে থাকে, কিন্তু তাদের এই আনন্দ মাত্র কয়েক মিনিট স্থায়ী হয়েছিল। কিছুক্ষণ পরে ডাকাত দল রেডিওর মাধ্যমে জানতে পারে পুলিশ ঘটনার স্থান থেকে 50 কিলোমিটার রেঞ্জের মধ্যে অনুসন্ধান শুরু করে দিয়েছে। এটি শুনে ডাকাত দল ভয় পেয়ে যায় এবং আস্তানা থেকে বেরিয়ে অন্য জায়গায় যাওয়ার পরিকল্পনা করে। ডাকাতির পরের দিন বৃহস্পতিবার তারা সব টাকা নিজেদের মতো ভাগ করে নেয়। লুট করা টাকা বন্টনের পর জন প্রতি প্রায় 1,50,000 পাউন্ড, যা সেই সময়ে অনেক বড় অঙ্কের অ্যামাউন্ট ছিল। অর্থাৎ প্রত্যেকের ভাগে বর্তমান সময়ে দাঁড়ায় প্রায় 3.9 মিলিয়ন পাউন্ড। তারা যে গ্রামে আস্তানা করেছিল সেটি পুড়িয়ে দিতে একজন লোককে কিছু টাকা দিয়ে বলে দেয়। তারা সেখান থেকে চলে যাওয়ার পর সে যেন আস্তানাটি পুড়িয়ে ফেলে, যাতে পুলিশ কোনো তথ্যের সন্ধান খুঁজে না পায়। কিন্তু লোকটি টাকা নিয়ে আস্তানাটি না পুড়িয়ে পালিয়ে যায়। এই সময়ে পুলিশ পুরো বাকিংহাম শহর তল্লাশি শুরু করে। পত্র পত্রিকার খবর এবং জাতীয় মিডিয়াতে ডাকাতির ঘটনাটি প্রচার হতে থাকে। পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানো হয় যে এই ঘটনার সঠিক কোনো তথ্য দিতে পারবে তাকে 10,000 পাউন্ড পুরস্কার ঘোষণা করা হবে। সেই পাড়ায় বসবাসকারী একজন লোক পুলিশকে জানায় 8 আগস্ট সকালে সেখানে হট্টগোল হয়। কিছু তথ্য পুলিশের কাছে পৌঁছে দেয়। সন্দেহের বিষয়টি নিয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে গোপন আস্তানায় অভিযান শুরু করে দেয়। সেটি ছিল চামড়ার স্লেটের খামার বাড়ি। ডাকাত দল এই বাড়িটি 3 মাস আগে ভাড়া নিয়েছিল। পুলিশ সেখানে গিয়ে ডাকাত দলের অনেক তথ্য প্রমাণ পেয়ে যায়। এই ডাকাতির সাথে জড়িত বস্তা, ডাক টিকিট এবং একটি ট্রাকও পেয়ে যায়। ট্রাকটির রং তাড়াহুড়ো করে পরিবর্তন করা হয়েছিল। এরপর ডাকাত দল যেখানে নগদ টাকা দিয়ে জুয়া খেলেছিল সেখান থেকে কিছু আলামত সংগ্রহ করে এবং আঙ্গুলের ছাপ সংগ্রহ করে, যা এই ডাকাত দলকে চিহ্নিত করতে বড় সাফল্য হিসাবে কাজ করে। ইতিমধ্যে সেই ছাপগুলো থেকে ডাকাতদের পূর্বের অপরাধের রেকর্ডের উপস্থিতি পাওয়া যায়। পুলিশ আঙ্গুলের ছাপ নিয়ে ফাইনাল রিপোর্ট অপরাধীদের পরিচয় শনাক্ত করে ফেলে। কয়েকদিনের মধ্যে পুলিশ 16 জনের মধ্যে 14 জনকে গ্রেপ্তার করে ফেলে। আদালত এই ডাকাতিকে শতাব্দীর ভয়ঙ্কর ডাকাতি হিসাবে ঘোষণা করে এবং অপরাধী সবাইকে 30 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এরপর সেই ব্রিজটির নাম ডাকাত সেতু নামে নামকরণ করা হয়। জ্যাক মিলস, যিনি 58 বছর ধরে ট্রেন চালক ছিলেন, তিনি মাথায় প্রচণ্ড আঘাতের কারণে আর কখনোই ট্রেন চালাতে পারেনি। এরপর 7 বছর পর তিনি এই পৃথিবী ছেড়ে চলে যায়।